রজত এবং মোনা যখন একসঙ্গে ঘুমিয়েছিল এমন সময় মোনা ঘুম থেকে ওঠে। কাম অন বেবি, আমাদেরকে অফিসে যেতে হবে, উঠে পড়ো, লেট হয়ে যাচ্ছে। আরে আজকে আমার প্রেজেন্টেশন আছে, দেরি হলে কিভাবে চলবে? হয়তো রজত এবং মোনার সম্পর্ক অনেক ভালো হয়ে গেছে, তাই তারা লিভিং রিলেশনশিপে থাকা শুরু করেছে। কিছু সময় পর রজত এবং মোনা তৈরি হয়ে একসঙ্গে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে ইন্ডিয়ার একটি রেস্টুরেন্টে মধু এবং বিক্রম বসে সময় কাটাচ্ছিল। বিক্রম, তুমি রত্নাকে একেবারে চুপ করিয়ে দিয়েছ। আগে সে আমাকে অনেক বিরক্ত করত, আজকাল সে আমার সঙ্গে কথা বলতেও ভয় পায়। আমি বেশি কিছু করিনি, শুধু তাকে ভয় দেখানোর জন্য এটা বলেছি যে বেশি গন্ডগোল করলে কোম্পানি থেকে তাকে বার করে দেওয়া হবে। সে আমার গার্লফ্রেন্ডকে সবসময় বিরক্ত করবে, তার ব্যাপারে সবাইকে উল্টোপাল্টা করে বলবে, তাহলে কি আমি চুপ করে বসে থাকবো? মধু এবং বিক্রম যখন গল্প করছিল এমন সময় মধুর ফোন আসে। মা ফোন করেছে। তাহলে কথা বলে নাও। হ্যাঁ মা, বলো। কোথায় আছিস মধু? অফিস থেকে রুমে পৌঁছাসনি এখনো? না মা, এখন আমি এক বন্ধুর সঙ্গে ডিনার করতে এসেছি, কিছু সময় পর বাড়ি পৌঁছে যাব। শোন মধু, চাকরি করতে করতে তোর 1 বছর হয়ে গেছে। আমরা জানি তুই আমাদের পছন্দে বিয়ে করবি না, তাহলে নিজের পছন্দটাই আমাদেরকে বলে দে না। তোর বাবা আমাকে বারবার তোর বিয়ের কথা বলছে। তোর যদি কাউকে পছন্দ থাকে আমরা তার সঙ্গেই তোর বিয়ে করিয়ে দেব। মা, এখন আমি বাইরে আছি, বাড়ি গিয়ে তোমার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। তুই বারবার আমাদের কথা এড়িয়ে যাচ্ছিস। আচ্ছা, এখন তুই কার সঙ্গে আছিস? মধু তার মায়ের প্রশ্নের উত্তর না দিয়েই ফোন কেটে দেয়। কি হয়েছে মধু, মা কিছু বলেছে? আর কি বলবো বিক্রম, মা আমাকে বিয়ের কথা জিজ্ঞাসা করছিল। আরে কাম অন মধু, এত তাড়াতাড়ি বিয়ে করো না প্লিজ। আর কতদিন পর্যন্ত বাবা মায়ের কথা এড়িয়ে যাব আমি বুঝতে পারছি না। অনেক দেরি হয়ে গেছে, চলো আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। কিছু সময় পর বিক্রম মধুকে তার বাড়ি পৌঁছে দেয়। মধুকে ড্রপ করার পর বিক্রম যখন চলে যাচ্ছিল এমন সময় মধু বলে, বিক্রম তুমি চলে যাবে এবার? হ্যাঁ, এত লেট হয়ে গেছে, এবার তো যেতেই হবে। প্লিজ যেও না, আজ এখানেই থেকে যাও না। আমার কোম্পানির একটু কাজ বাকি আছে, তাই ফিরে যেতে হবে। না বিক্রম, তোমাকে যেতে হবে না, প্লিজ আজকে থেকে যাও, কাল সকালে উঠে চলে যেও। আচ্ছা ঠিক আছে, তুমি এত জোর করছো তাই আজ তোমার ফ্ল্যাটেই থেকে যাচ্ছি। মধুর অনেক জোর করায় বিক্রম তার ফ্ল্যাটে থাকার জন্য রাজি হয়ে যায়। কিছু সময় পর মধু বিক্রমের জন্য নানা রকমের খাবার তৈরি করে এবং দুজনে একসঙ্গে বসে ডিনার করে। তারা ডিনার করতে করতে নানা রকমের গল্প করতে শুরু করে। বিক্রম, আমি যদি অন্য কাউকে বিয়ে করে নিই তাহলে কি করবে? আরে না মধু, প্লিজ, এত তাড়াতাড়ি তোমাকে বিয়ে করতে হবে না। আমি একটা কথা বুঝতে পারি না বিক্রম, আমরা একে অপরকে অনেক পছন্দ করি, তাছাড়া তুমিও আমাকে অনেক ভালোবাসো। সবসময় এটাই বলতে থাকো যে আমি যেন খুব তাড়াতাড়ি বিয়ে না করি, কিন্তু কোনোদিন এটা বলো না যে তুমি আমাকে বিয়ে করতে চাও। আমি আজ পর্যন্ত তোমাকে কখনো এই কথা জিজ্ঞাসা করিনি, কিন্তু এবার এইসব নিয়ে কথা বলতে হবে। মধু, আমি জানি তুমি আমাকে বিয়ে করতে চাও, কিন্তু আমি এভাবেই তোমার সঙ্গে থাকতে চাই। যদি তোমাকে বিয়ে করার পর আমাদের ভালোবাসা কম হয়ে যায় তাহলে কি হবে? আমরা দুজন এখন অনেক হ্যাপি থাকি, সকাল সন্ধ্যা সব সময় একে অপরের কথা ভাবতে থাকি। তুমি যখন বিয়ে করার কথা বলো তখন আমার ভয় করে, আমার মনে হয় বিয়ে করলেই ভালোবাসা শেষ হয়ে যেতে পারে। প্লিজ তুমি আমাদের সম্পর্কটা এভাবেই চলতে দাও। মধু যখনই বিক্রমকে বিয়ের কথা বলতো বিক্রম প্রত্যেকবারই বিয়ে না করার কারণ বুঝিয়ে দিত। অপরদিকে আমেরিকাতে রজত এবং মোনার রিলেশনশিপ অনেক ভালো হয়ে যায়। একদিন রজত মোনার সঙ্গে যখন নিজের ফ্ল্যাটে ছিল। মোনা, আমাদের রিলেশনশিপের 1 বছর পূরণ হয়ে গেল, এবার এরপর কি করব কিছু ভেবেছো? এরপর কি করব মানে? তুমি কি বিয়ের কথা ভাবছো? হ্যাঁ মোনা, আমি বিয়ের কথাই বলছি। দেখো রজত, আমি সেরকম টাইপের মেয়ে নয়, বিয়ে করাতে আমার ইন্টারেস্ট নেই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি রজত, তাই তুমি যখন চাইছো আমরা দুজনে বিয়ে করে ফেলি তাহলে আমি বিয়ে করার জন্য রাজি আছি। সত্যি? তুমি সত্যি কথা বলছো মোনা? ইয়েস ডার্লিং, আমি সত্যি কথা বলছি। মোনার কথা শুনে রজত অনেক খুশি হয়ে যায়। সে মোনার সঙ্গে আরো বেশি বেশি সময় কাটাতে শুরু করে, কিন্তু এসবের মাঝে রজত মধুর কথা একেবারেই ভুলে যায়। অপরদিকে মধু যখন নিজের রুমে ছিল, বিক্রমের সঙ্গে থাকতে কত ভালো লাগে। আগে রজতের সঙ্গে কোনোদিন এত ভালো লাগেনি। জানি না আমি কেন এরকম রিলেশনশিপে ছিলাম।
এরপর শুয়ে শুয়ে সে একই রকমের কথা চিন্তা করতে থাকে। রজত কিন্তু আমাকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু জানি না কেন বিক্রম বিয়ে করার কথা শুনলেই বারণ করে দেয়। কিন্তু যাই হোক, আমি বিক্রমের সঙ্গে অনেক হ্যাপি আছি। সবকিছু যেমন ভাবে চলছে তেমন ভাবেই যেন চলতে থাকে। এখন শুধু বাবা মা বিয়ের জন্য জোর না করলেই হলো। মধু বিক্রমের ভালোবাসায় এত পাগল হয়ে গিয়েছিল যে অন্য কিছু তার ভালো লাগতোই না। সে একবারও রজতের কথা মনে করত না। এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। রজত এবং মধু নিজেদের নতুন পার্টনারদের সঙ্গে ভালোভাবেই সময় কাটাচ্ছিল। একদিন রজত এবং মোনা যখন হলরুমে বসেছিল, এমন সময় রজত বলে, মোনা, তুমি নিজের বাবা মাকে এখানে ডাকছো না কেন? বিয়ের আগে আমি তাদের সঙ্গে দেখা করতে চাই। তাদের তো এটা দেখা দরকার যে তাদের মেয়ে কার সঙ্গে বিয়ে করতে চলেছে। আরে কাম অন রজত, এটা ইন্ডিয়া নয়, এটা আমেরিকা। আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবো। আমাকে বাবা মায়ের পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া তারা এখন এখানে থাকে না, তারা অস্ট্রেলিয়াতে আছে। তাই আমি নিজের বিয়ের ব্যাপারে তাদেরকে ইমেল করে দেব। আচ্ছা ঠিক আছে, যেটা তোমার ভালো মনে হয় তুমি সেটাই করো। আমি কিন্তু তোমার মতো করব না। আমি নিজের বাবা মাকে ইনফর্ম করব এবং দুজনকেই নিজের বিয়েতে আসতে বলবো। আরে না রজত, প্লিজ, এখন তোমার মা বাবাকে এসব ব্যাপারে জানিও না। আগে আমরা বিয়ে করে নেব, তারপর তুমি নিজের বাবা মাকে ইনফর্ম করবে। এই সময় তোমার মা বাবা এখানে চলে এলে তারা অনেক ধুমধাম করে আমাদের বিয়ে দিতে চাইবে। বেশি ধুমধাম আমার একদমই পছন্দ নয়। তুমি প্লিজ বাবা মাকে না ডেকে এমনি এমনি বিয়ে করে নাও। ঠিক আছে, তোমার যখন ধুমধাম করে বিয়ে পছন্দ নয়, তাহলে আমিও কোনো রকম আয়োজন করব না। তাছাড়া আমাদের বিয়ের ব্যাপারে নিজের বাবা মাকে কোনো কথাই জানাবো না। আগে বিয়ে করব, তারপর তোমাকে জিজ্ঞাসা করে আমি বাবা মাকে জানাবো। রজত মোনাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল, তাই সে তার সমস্ত কথায় রাজি হয়ে যায় এবং নিজের বিয়ের কথা বাবা মাকেও জানায় না। অপরদিকে ইন্ডিয়াতে মধুর মায়ের বাড়িতে, আরে মধুর বাবা, এই ছেলেটার ছবি দেখো। আমার মনে হয় এই ছেলেটা মধুর জন্য সব থেকে ভালো হবে। আচ্ছা, এই রাঘবের কথা বলছো? আমারও মধুর জন্য এই ছেলেটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। মধুকে এই ছেলেটার ব্যাপারে জিজ্ঞাসা করো। হ্যাঁ, আমি আজকেই তাকে জিজ্ঞাসা করব। সে কতদিন পর্যন্ত আমাদের কথা ইগনোর করতে থাকবে? কোনো না কোনো দিন তো তাকে আমাদের কথায় রাজি হতেই হবে। তাছাড়া এই ছেলের মধ্যে তো রিজেক্ট করার মতো কিছু দেখতেও পাচ্ছি না। এদিকে মধুর মা বাবা তার বিয়ের জন্য তৈরি হতে থাকে। অপরদিকে মধু তার কোম্পানির ক্লায়েন্টদের প্রেজেন্টেশন দিতে ব্যস্ত। ফ্রেন্ডস, যদি আমরা এইভাবে আমাদের প্রোডাক্টকে মার্কেটে লঞ্চ করি তাহলে প্রোডাক্ট ফেল হওয়ার কোনো চান্সই থাকবে না। হ্যাঁ ভালো, তোমার আইডিয়া খুব ভালো। কিন্তু এই মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদের কম্পিটিটর প্রোডাক্টগুলোকে কিভাবে হারাতে পারবে, এই ব্যাপারে আপনি কিছু বলেননি কেন? আরে হ্যাঁ, আপনি সে ব্যাপারে তো একদম বলেননি। বলুন, কিভাবে প্রোডাক্ট আমাদের কম্পিটিটরদের থেকে এগিয়ে যাবে? মধু ক্লায়েন্টদের কথা শুনে চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকে। মধুকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বিক্রম তার চেয়ার থেকে উঠে পড়ে। হোয়াট ইজ দিস মধু? তুমি এত ইম্পর্টেন্ট পয়েন্ট কিভাবে মিস করে দিলে? মিস্টার পরেশ, মিস অঞ্জলি, আমি আপনাকে এই পয়েন্টগুলো বোঝাচ্ছি। এরপর বিক্রম ক্লায়েন্টদেরকে প্রজেক্টের ব্যাপারে বোঝাতে শুরু করে। কিছু সময় পর মধু যখন অফিস ক্যান্টিনে দাঁড়িয়েছিল, এমন সময় রত্না একটি মেয়ের সঙ্গে তার কাছে আসে। জানিস জুলি, বিক্রম স্যার যখন মধুর উপর রাগ করছিল তখন আমার খুব আনন্দ হয়েছে। আজ আমি বাড়ি গিয়ে খুব ভালো করে ঘুমাতে পারবো। মধু রত্নার কথা শুনে দুঃখী হয়ে যায়। এরপর সেই দিন সন্ধ্যাবেলা মধু যখন হলরুমে বসেছিল, বিক্রম সবার সামনে আমাকে অপমান করলো। সে নিজের হাতেই আমাকে প্রেজেন্টেশন বানিয়ে দিয়েছিল, কিন্তু ক্লায়েন্টদের সামনে বলল আমার জন্য নাকি প্রেজেন্টেশনে ভুল হয়েছে। সে এটা খুব খারাপ করেছে আমার সঙ্গে। মধু বসে বসে এসব কথা ভাবছিল। এমন সময় তার মোবাইলে একটি ফোন আসে। হ্যালো। হ্যাঁ মা, বলো। কেমন আছিস তুই? হ্যাঁ মা, আমি ভালো আছি। তোর বাবা তোর জন্য একটা খুব ভালো পাত্র দেখেছে। এই ছেলেটা আমেরিকাতে সেটেল হয়ে আছে। মা, তোমরা আবার আমার জন্য ছেলে দেখা শুরু করে দিলে। তোমাদের দেখা ছেলেটা যদি আগের ছেলেটার মতো খারাপ হয় তাহলে কি হবে? না মা, আমি ঠিক করেই নিয়েছি, আমি কারোর সঙ্গে দেখা করতে যাব না। এবার এরকম কিছু হবে না মধু। তোর বাবা নিজে গিয়ে ছেলের সঙ্গে আগে দেখা করে এসেছে। তোর বাবা বলছিল এর থেকে ভালো ছেলে নাকি পাওয়াই যাবে না। প্রথম প্রথম মধু তার মায়ের কথা এড়িয়ে যেতে থাকে, কিন্তু এবার তার মা তাকে সহজে ছাড়ে না। মধু টপিক চেঞ্জ করার অনেক চেষ্টা করে, কিন্তু তার মায়ের অনেক জোর করায় শেষমেশ তাকে ছেলেটার সঙ্গে দেখা করার জন্য রাজি হতে হয়।
ঠিক আছে মা, তুমি ছেলের ডিটেলস আমাকে পাঠিয়ে দিও, আমি ফ্রি থাকলে দেখা করে নেব। ঠিক আছে, বাই। আচ্ছা ঠিক আছে, বাই। ভালোভাবে খেয়াল রাখিস নিজের। এরপর মধু ফোন রেখে দেয়। ফোন রাখার পর সে বিক্রমের কথা ভাবতে শুরু করে। আমার মনে হয় না যে বিক্রম আমাকে বিয়ে করার জন্য তৈরি হবে। অপরদিকে রজত আমেরিকা যাওয়ার পর থেকে আমার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক শেষ করে দিয়েছে। তাহলে আমি তার আশায় বসে থাকবো কেন? বাবা মা যাকে পছন্দ করছে তার সঙ্গে দেখা করে নেওয়াটাই ঠিক হবে। জানি না এরপর আমার লাইফে কি হতে চলেছে। মধু রাঘবের সঙ্গে দেখা করার জন্য রাজি হয়ে যায়। অপরদিকে আমেরিকাতে রজত দেখে তার ফ্ল্যাটের যেখানে সেখানে খাবার পড়ে রয়েছে এবং ফ্ল্যাট অনেক নোংরা অবস্থায় রয়েছে। ওহো, সত্যি মোনা ঘর অনেক নোংরা করে রাখে। সে জিনিসপত্র একটু পরিষ্কারভাবে রাখতে জানে না। এবার আমি বাড়ি পরিষ্কার করব, নাকি খাবার তৈরি করব, নাকি আবার অফিসের কাজ করব? রজত যখন এসব কথা ভাবছিল এমন সময় তার ফোন বেজে ওঠে। আরে, পিন্টু কেন ফোন করেছে? হ্যালো। হ্যাঁ পিন্টু, বল। কি খবর ভাই? বিদেশে যাওয়ার সঙ্গে সঙ্গে ভুলে গেলি মনে হচ্ছে। আরে না ভাই, তোকে কিভাবে ভুলবো? তুই আমাকে ভুলতে দিবি তবেই তো ভুলবো। ঠিক আছে, আর বলতে হবে না, আমি সব বুঝতে পারছি। এবার বল, সেখানে তোর লাইফ কেমন চলছে? কি আর বলবো ভাই, এখানে লাইফ খুব ভালো চলছে। এখানকার ব্যাপারটাই আলাদা। আচ্ছা তুই ওসব কথা বুঝবি না, থাক, অন্য কিছু বল। আরে হ্যাঁ, আমরা কিভাবে বুঝবো? তুই এখন বড়লোক হয়ে গেছিস, তাই তোর অনেক বড় বড় ব্যাপার। আচ্ছা মধু, মানে বৌদি কেমন আছে বল? মধু, সে হয়তো ঠিকই আছে, আমি তার ব্যাপারে কিছু জানি না। তার মানে তোর সঙ্গে মধুর কথা হয় না? এটা কি বলছিস তুই? আরে ওসব কথা ছাড়, তুই নিজের ব্যাপার বল, তোর অবস্থা কেমন? আমার অবস্থা খুব তাড়াতাড়ি খারাপ হতে চলেছে। আমি বিয়ে করতে চলেছি। কি বললি? তুই বিয়ে করছিস? হ্যাঁ, জুলাই মাসে আমার বিয়ে। তোকে 6 মাস আগে থাকতে জানিয়ে দিলাম। বিয়ের সময় আমি কোনো রকম বাহানা শুনবো না, তোকে 2 দিন আগে থাকতে চলে আসতে হবে। আরে এটা তো অনেক ভালো খবর দিয়েছিস, আমি অবশ্যই যাব। তোর বিয়ে আমি কিভাবে মিস করতে পারি? রজত যখন পিন্টুর সঙ্গে ফোনে কথা বলছিল এমন সময় মোনা সেখানে চলে আসে। রজত ডার্লিং, প্লিজ আমার আলমারিটাও পরিষ্কার করে দিও। ভাই, কোনো ইংরেজ মেয়েকে পটিয়ে রেখেছিস নাকি? তার আওয়াজ শুনতে পেলাম। তোকে আবার আলমারি পরিষ্কার করতে বলছে, তার মানে তুই লিভিং রিলেশনে আছিস। আরে বাহ। আরে না পিন্টু, সেরকম কোনো কথা নেই, তুই উল্টোপাল্টা কথা ভাবছিস। কাল আমার রুমে পার্টি ছিল, তাই কয়েকজন বন্ধু এখানে রয়ে গেছে, শুধু এটাই কথা। আচ্ছা ঠিক আছে, এবার রাখছি। আমি বিয়ের কার্ড তোকে ইমেল করে দেব, বিয়েতে অবশ্যই আসতে হবে। পিন্টু এই বলে ফোন কেটে দেয়। অপরদিকে ফোন রাখার পর রজত বলে, আমি আবার এর বিয়েতে যাব? মাই ফুট, আমার আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, আমার কাছে বেকার সময় নেই। রজত দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল এমন সময় মোনা হাতে একটি ল্যাপটপ নিয়ে আবার সেখানে আসে। ডার্লিং দেখো, বিয়েতে আমি এই ওয়েডিং ড্রেস পরতে চাই, আর তোমার জন্য এই স্যুট পছন্দ করেছি। তোমার কেমন লাগছে বলো? তুমি যেটাই পছন্দ করবে আমি সেটা পরে নেব। হল বুকিং এর ব্যাপারে কোনো রকম কথা হলো? হলের কি হবে, একটা ছোট চার্চে গিয়ে বিয়ে করে নেব। আমার 2টো বেস্ট ফ্রেন্ডও আছে, তারা আসবে, আর তুমি নিজের দিক থেকে 2জন ফ্রেন্ডকে ডেকে নিও। কি বললে? মাত্র 4 জন? আরে ডার্লিং, বিয়ের পর অন্য কোনো দিন আমরা সবাইকে ডেকে একটি বড় পার্টি দেব, তাতে টেনশন করার কি আছে? হ্যাঁ, দেখতে গেলে তুমি ঠিক কথাই বলছো, এটা করলেও খারাপ হবে না। ইউ আর সো সুইট ডার্লিং, তুমি কোনোদিন কোনো কাজের জন্য আমাকে বারণ করো না, এসবের জন্যই তো আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি। ডার্লিং, আমার আলমারি পরিষ্কার করার পর নোংরা জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনের ভেতরে রেখে দিও। ওকে, বাই। হ্যাঁ ঠিক আছে, আমি সব করে দেব, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? আসলে আমার একটা ফ্রেন্ডের জন্মদিনের পার্টি রয়েছে, তাই এখন আমাকে সেখানেই যেতে হবে। কি বললে? তোমার ফ্রেন্ডের জন্মদিনের পার্টি? তাহলে অপেক্ষা করো, আমিও যাব। আরে কাম অন রজত, এটা ইন্ডিয়া নয়, এটা আমেরিকা। এখানে ইনভাইট না করলে কেউ পার্টিতে যায় না, তাহলে তুমি কিভাবে যাবে? আচ্ছা ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, বাই। মোনা এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এবার পার্টিতে ডাকলো না তাতে কি হয়েছে? কয়েকদিন পর আমাদের বিয়ে হয়ে যাবে, তারপর সবাই আমাকে তাদের পার্টিতে ইনভাইট করবে। রজত এসব কথা ভাবতে ভাবতে নোংরা বাসন পরিষ্কার করে নেয় এবং মোনার জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দেয়। মোনা তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো, কিন্তু রজত তাকে বিয়ে করার আশাতে কোনো রকম প্রতিবাদ না করে সবকিছু সহ্য করত। অপরদিকে রাতের বেলা ইন্ডিয়াতে মধু যখন নিজের রুমে ছিল
এমন সময় তার ফোন আসে। হ্যালো, কে? হাই মধু, আমি রাঘব বলছি। আরে হাই রাঘব, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি নিজের বলো। আমিও ভালো আছি। তবে রাঘব, হয়তো আমার বাবা মা তোমাকে অনেক কিছু বলেছে, কিন্তু এখনো তুমি আমার ব্যাপারে সবকিছু জানো না। আরে কাম অন মধু, আমি এই জন্য তোমাকে ফোন করেছি। যদি তুমি ফ্রি হও তাহলে আমি তোমার সঙ্গে 10 মিনিট কথা বলতে পারি। আরে হ্যাঁ, অবশ্যই। মধু রাঘবের সঙ্গে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। অপরদিকে বিক্রম বারবার মধুকে ফোন করতে থাকে, কিন্তু তার ফোন লাগে না। কখন থেকে মধুকে ফোন লাগানোর চেষ্টা করছি, কিন্তু তার ফোন লাগছে না। জানি না সে কার সঙ্গে এতক্ষণ কথা বলছে। আরে রাঘব, সত্যি তুমি অনেক মজা করো। আচ্ছা ঠিক আছে, আমরা শনিবারে দেখা করব। ওকে বাই। হ্যাঁ বাই। এরপর মধু ফোন রেখে দেয়। ফোন রাখতেই মধু বিক্রমের অনেকগুলো মিসড কল দেখতে পায়। আরে বিক্রমের এতগুলো মিসড কল কেন? তাড়াতাড়ি তাকে ফোন করি। হ্যালো, হ্যাঁ বিক্রম বলো। আরে মধু, তুমি কার সঙ্গে এতক্ষণ ব্যস্ত ছিলে? আমি কখন থেকে তোমাকে ফোন লাগানোর চেষ্টা করছি। আচ্ছা শোনো, শনিবার আমরা সিনেমা দেখতে যাব, তারপর তোমার ফেভারিট রেস্টুরেন্টে ডিনার করব। না বিক্রম, শনিবারে হবে না। শনিবারে আমি একটা ছেলের সঙ্গে দেখা করতে যাব। বাবা মা তাকে আমার জন্য পছন্দ করেছে। এতক্ষণ আমি তার সঙ্গে কথা বলছিলাম। কি বললে? তুমি ছেলের সঙ্গে দেখা করতে যাবে? হ্যাঁ যাব, তাতে প্রবলেম কিসের? তুমি তো আমাকে বিয়ে করবে না, তাহলে কি আমি সারা জীবন আইবুড়ো থেকে যাব? কোনো না কোনো ছেলেকে তো আমাকে বিয়ে করতেই হবে। আমি কতদিন পর্যন্ত তোমার পেছনে পড়ে থাকবো? মধু বিক্রমকে এত ভালোবেসে ফেলেছিল যে সে বিক্রমকে লাগানোর জন্যই রাঘবের সঙ্গে দেখা করার জন্য রাজি হয়ে যায়। মধু ভেবেছিল এবার বিক্রম বিয়ের জন্য রাজি হয়ে যাবে। অপরদিকে মধুর বিয়ের কথা শুনে বিক্রম অনেক চিন্তায় পড়ে যায়। ও মাই গড, এসব কি হয়ে গেল? আমার লাইফে এসব কেন হচ্ছে? মধুর ব্যাপারে চিন্তা করে কেন আমার এত কষ্ট হচ্ছে? উফ, আমাকে এসব জিনিস ইগনোর করে নিজের ক্যারিয়ারের উপর ফোকাস করতে হবে। আমাকে এসব নিয়ে চিন্তা করলে চলবে না। বিক্রম বসে বসে এসব কথা চিন্তা করছিল। অপরদিকে আমেরিকাতে রজত খাবার নিয়ে ডাইনিং টেবিলে বসে মোনার অপেক্ষা করতে থাকে। কত ভালোবেসে আমি এসব খাবার বানিয়েছিলাম, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু মোনা এখনো ফিরলো না। রজত বসে বসে এসব কথা ভাবছিল। এমন সময় মোনা বাড়ি ফিরে আসে। তুমি এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলে মোনা? ডার্লিং, আমি অনেক টায়ার্ড আছি। এখন তুমি আমাকে কোনো রকমেরই প্রশ্ন করবে না। আমরা কাল কথা বলবো। গুড নাইট। মোনা এই বলে ঘুমানোর জন্য বেডরুমে চলে যায়। ওহো, মনে হয় আমার মোনা অনেক টায়ার্ড হয়ে গেছে, তাই সে আমার সঙ্গে কথা না বলেই ঘুমাতে চলে গেল। কাল সকালে আমি তার জন্য ভালো ব্রেকফাস্ট বানিয়ে দেব, তাহলে তার মুড ভালো হয়ে যাবে। অপরদিকে ইন্ডিয়াতে বিক্রম যখন অফিসের গার্ডেনে কয়েকজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিল, এমন সময় মধু দূর থেকে তাকে ইশারা করে। এক্সকিউজ মি, আমরা পরে এটা নিয়ে ডিসকাশন করব, বাই। এরপর বিক্রম মধুর কাছে আসে। কি হয়েছে মধু? কই কিছু হয়নি তো, তোমার সঙ্গে কথা বলার ইচ্ছে হলো, তাই তোমাকে ডেকে নিলাম। আমি জানি মধু, তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু এভাবে ডেকো না। মানুষ আমাদেরকে নিয়ে খারাপ কথা চিন্তা করবে। তবে ভাবতে দাও, তাতে সমস্যা কিসের? আরে না মধু, আমাদের ভালোবাসা আমাদের পার্সোনাল লাইফ। আমি নিজের পার্সোনাল লাইফের ব্যাপারে অন্য কাউকে আলোচনা করতে দেব কেন? হ্যাঁ তুমি ঠিকই বলেছ বিক্রম। তাছাড়া ভবিষ্যতে আমাদের বিয়েটাও তো হবে না, তারপর তো মানুষেরা নানা রকমের কথা বলতে থাকবে, তাই আমাদের এখানে দাঁড়িয়ে কথা না বলাটাই ঠিক হবে। ঠিক আছে, আমি যাচ্ছি, বাই। মধু এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় বিক্রম তাকে পেছন থেকে ডাক দেয়। মধু, মধু। হ্যাঁ বিক্রম বলো। তুমি কি সত্যি সত্যি সেই ছেলেটার সঙ্গে দেখা করতে যাবে? হ্যাঁ, ইচ্ছে না থাকলেও আমাকে তো যেতেই হবে, কারণ আমার মনে হয় এমন একটা দিন আসবে যখন তুমি আমাকে ছেড়ে দেবে। তারপর আমার কি হবে? আমার বাবা মায়ের কি হবে? আমাকে এখন থেকে এসব কথা ভাবতে হচ্ছে বিক্রম। আমি ঠিক বলছি তো? তুমি যেও না মধু, প্লিজ। তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও না। আচ্ছা ঠিক আছে, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমাকে এবার যেতে হবে। বিক্রম এই বলে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। আমার মুখে বিয়ের কথা শোনার সঙ্গে সঙ্গেই বিক্রমের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু তারপরেও সে আমাকে বিয়ে করার জন্য রাজি হয় না। এবার আমি তাকে আরো বেশি বিরক্ত করব, অনেক বিরক্ত করব, যাতে শেষমেশ বাধ্য হয়ে সে আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখছিলে প্রেমের মাঝে সন্দেহ গল্পের সিজন 2 এর প্রথম পর্ব। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও,
আর পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।